আমরা সবাই তো কম বেশি ভুল করি তাই না? কিন্তু ভুলের পর যে একটা অপরাধবোধ জন্মায় সেটা কিন্তু আমাদের জীবনকে একদিকে যেমন ধ্বংস করে দিতে পারে তেমনি আবার নতুন করে গড়তেও পারে। তো এই অপরাধবোধ থেকে মুক্তির ৮টা কৌশল নিয়েই আজকে আমরা কথা বলবো। দেখব কিভাবে এই অনুভূতিটাকেই একটা ইতিবাচক শক্তিতে বদলে ফেলা যায়। সত্যি বলতে জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই ভুল করি, কখনো ছোট, কখনো বড়। হয়তো কাউকে দেওয়া কথা রাখতে পারিনি, বা কোনো প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলেছি, অথবা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছি যার জন্য পরে ভীষণ আফসোস হয়েছে। আসলে এই ভুলগুলো তো আমাদের মানুষ হওয়ারই একটা অংশ। কিন্তু এখান থেকে যে অপরাধ বোধটা জন্মায় সেটা আমাদের জীবনকে খুব গভীরভাবে প্রভাবিত করতে পারে। আর আসল সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন এই অপরাধ বোধটা আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটা আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেয়, আত্মমর্যাদা বোধে আঘাত হানে, আর জীবনের সব আনন্দ যেন কেড়ে নেয়। এটাকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই যে ধ্বংসাত্মক একটা অনুভূতি, এটাকেই আমরা ইচ্ছে করলে একটা ইতিবাচক শক্তিতে বদলে ফেলতে পারি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই অপরাধবোধকে দুর্বলতা না ভেবে বরং আমাদের ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায়। তাহলে দেখুন, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অপরাধবোধের দুটো দিক আছে। একটা দিক যেন আমাদের ভেতরটা একেবারে শেষ করে দিতে চায়, আর অন্য দিকটা আমাদের আরও ভালো একজন মানুষ হয়ে ওঠার পথে সাহায্য করতে পারে। যদি এই অপরাধবোধটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এর পরিণতি কিন্তু বেশ মারাত্মক হতে পারে। এটা যে শুধু আমাদের মনের শান্তি কেড়ে নেয় তাই না, এটা আমাদের সম্পর্কগুলো নষ্ট করে দেয়, আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয়, আর দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যারও কারণ হতে পারে। তো আমাদের প্রথম কৌশলটা হলো অপরাধবোধকে শত্রু না ভেবে একটা সতর্ক সংকেত হিসেবে দেখা। এই অনুভূতিটা আসলে আমাদের বিবেককে জানান দিচ্ছে যে আমাদের কোনো কাজ বা আচরণ হয়তো ঠিক পথে নেই এবং এটা নিয়ে একটু ভাবার সময় এসেছে। এই স্লাইডের গল্পটা একটু দেখুন। প্রখ্যাত মার্কিন গায়ক নেইল ডায়মন্ড ১৯৭২ সালে যখন তার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে, তখন তিনি হঠাৎ করেই ৪ বছরের জন্য গান গাওয়া ছেড়ে দেন। কারণটা কি ছিল? অপরাধবোধ। তিনি বুঝতে পারছিলেন যে কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবারকে তিনি অবহেলা করছেন, আর এই বিরতিটা তাকে একজন অনেক বেশি শান্ত, সুখী আর ভালো মানুষ হিসেবে ফিরিয়ে এনেছিল। নীল ডায়মন্ডের এই গল্পটা থেকে কিন্তু আমরা আমাদের প্রথম ৩টা কৌশল শিখে নিতে পারি। ১ নম্বর হল অপরাধবোধকে একটা ওয়ার্নিং সিগন্যাল বা সতর্ক সংকেত হিসেবে দেখা। ২ এর গুরুত্বটা অনুভব করা এবং এটা মেনে নেওয়া যে কোনো একটা ক্ষতিকর আচরণ বদলানো দরকার। আর ৩ নম্বর হল ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যে ঠিক কী কারণে এই অনুভূতিটা তৈরি হচ্ছে। আচ্ছা, একবার যখন আমরা অপরাধ বোধের কারণটা ধরতে পারলাম তখন আমাদের কাজ হলো একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া। ভয় পেয়ে বা আবেগের বশে হুট করে কিছু করে ফেলা নয়, বরং বাস্তবতার নিরিখে একটা সিদ্ধান্ত নেওয়া। এই স্লাইডে যেমন নাসরিনের গল্পটা দেখুন। একজন কর্মজীবী মা, মেয়ের অসুস্থতার জন্য তিনি নিজেকে ভীষণভাবে দায়ী করতেন। কিন্তু যখন তিনি পুরো ব্যাপারটা বিশ্লেষণ করলেন তখন বুঝলেন যে তার চাকরিটা ছেড়ে দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। তার এই অপরাধবোধটা কিন্তু ইচ্ছাকৃত কোনো ভুলের জন্য নয়, বরং পরিস্থিতির কারণে তৈরি হয়েছে, আর এই বিশ্লেষণটাই তাকে মুক্তি দিয়েছিল। কিন্তু সবাই তো আর নাসরিনের মতো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে না। আমেরিকার একজন ধনী ব্যক্তি তার মৃত ভাইয়ের কবরের ওপর ৮০ লক্ষ টাকা খরচ করে পাথরের তৈরি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ির মডেল বানিয়েছিলেন, ভাবা যায়? তিনি এমনটা কেন করলেন? কারণ তার ভাই বেঁচে থাকতে একটা গাড়ি চেয়েছিল, যেটা তিনি কিনে দিতে পারেননি। ভাইয়ের মৃত্যুর পর সেই তীব্র অপরাধবোধ থেকেই তিনি এই অদ্ভুত অযৌক্তিক কাজটা করেন। অথচ একটা যৌক্তিক পদক্ষেপ কি হতে পারত? হয়তো সেই টাকাটা দিয়ে অসহায় মানুষের সেবা করা, যা হয়তো মৃত ভাইয়ের আত্মাকে আরও বেশি শান্তি দিত। এটাই কিন্তু অযৌক্তিক পদক্ষেপের একটা চরম উদাহরণ। তো এই ঘটনাগুলো থেকে আমরা আমাদের পরবর্তী ৩টে কৌশল পেয়ে যাই। ৪ নম্বর, পরিস্থিতি ঠিক করার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া। ৫ প্রয়োজনে নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চাওয়া, শুধু অন্যের কাছে নয়, নিজের কাছেও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬ নম্বর, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, যাতে ভবিষ্যতে আর একই ভুল না হয়।
এবার আমরা চলে এসেছি মুক্তির একদম চূড়ান্ত পর্যায়, আর এর মূল ভিত্তিটাই হলো ক্ষমা এবং নতুন করে শুরু করার একটা মানসিকতা। কারণটা খুব সহজ, অতীতকে শক্ত করে আঁকড়ে ধরে রেখে সামনে এগোনো যায় না। আমাদের সপ্তম কৌশলটি হল ক্ষমা। এটা মনে রাখতে হবে যে স্রষ্টা পরম ক্ষমাশীল। আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হই, তিনি ক্ষমা করেন। তাই স্রষ্টার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করাটাও মুক্তির জন্য ভীষণ জরুরি। তাহলে আমাদের চূড়ান্ত এবং ৮ নম্বর কৌশলটা কি? সেটা হলো ভুলটা শুধরে নিয়ে এবং ক্ষমা চাওয়ার পর অতীতকে পুরোপুরি পেছনে ফেলে আসা। অপরাধ বোধকে যখন মন থেকে সত্যি সত্যি বিদায় জানানো যায়, ঠিক তখনই একটা নতুন এবং সম্ভাবনাময় জীবন শুরু করা সম্ভব। তাহলে সবশেষে প্রশ্ন কিন্তু একটাই, আমরা কি আমাদের অতীতের ভুলগুলোকে কেবলই একটা লজ্জার বিষয় হিসেবে দেখব, নাকি সেগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করে একটা অসাধারণ ভবিষ্যতের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করব? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই।